চোরকে চুরি করতে বলা এবং গৃহস্থকে সজাগ থাকতে বলা, বিষয়টা অনেকটা এমন। এই যে যুদ্ধ, এই যুদ্ধে বিশ্ব অর্থনীতির উপর কেমন প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? জ্বালানি সেক্টরটি বন্ধ হয়ে যাবে, পণ্য সরবরাহ থেকে শুরু করে খাদ্যদ্রব্য বা নানান যে বিষয়গুলো এটি প্রভাবিত হবে। এটি আসলে বিশ্ব অর্থনীতিকে একটি মন্দার দিকে নিয়ে যাবে। দীর্ঘ সময়ে ছায়াযুদ্ধ থেকে এবার প্রকাশ্যে সংঘাতে জড়ালো ইসরায়েল ও ইরান। দর্শক, শুক্রবার ভোররাতে ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানের ক্রমবর্ধমান পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আয়োজিত একটি বৈঠকের একদিন আগেই এমন ভয়াবহ হামলার ঘটনা ঘটল। এ অবস্থায় মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা বিশ্বের মনোভাব ও গতিবিধি পুরো বিশ্বের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল ও ইরান যুদ্ধের নানা দিক নিয়ে কালের কণ্ঠের আজকের আয়োজন। সঙ্গে আছেন মাল্টিমিডিয়া বিভাগের কূটনৈতিক রিপোর্টার সাইমন সাইফ। ধন্যবাদ। কেমন আছেন? ধন্যবাদ শাফি মাওলা, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি তো দেখছেন এই যে বিশ্ব পরিস্থিতি, বিশেষ করে আমরা গতকালকেই দেখলাম ইসরায়েল ইরানে একটি ভয়াবহ হামলা চালিয়েছে। আসলে আপনি এই হামলাকে কিভাবে দেখছেন? এটি কি নতুন একটি যুদ্ধের সূচক? মাওলা, আপনি যে প্রশ্নটি করেছেন এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে গতকাল গভীর রাতে যে হামলাটি হয়েছে, সেই হামলার পর থেকে আমি বিশ্বের যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ছিল, বিশেষ করে CNN, BBC, আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আমি অনুসরণ করছিলাম, এবং সেখানে যে হামলাটি আমি দেখেছি সেটি কিন্তু আসলে গতানুগতিক যে হামলা থাকে সেই হামলা থেকে কিছুটা ভিন্ন। এ প্রসঙ্গেই বলছি যে হামলায় সুনির্দিষ্ট যে জায়গাগুলোকে টার্গেট করা হয়েছে, আপনি নিশ্চয় দেখে থাকবেন যে সেখানে কিন্তু ইসরায়েল যে ঘোষণাটি বারবার দিয়ে এসেছিল, অর্থাৎ তারা পরমাণু কর্মসূচিকে থেকে ইরানকে বিরত রাখতে চায়, সেই জায়গাটিতেই কিন্তু ইসরায়েল হামলা চালিয়েছে। এবং দ্বিতীয় যে হামলাটি আমরা দেখেছি সেখানে কিন্তু ইরানের যে সামরিক বাহিনী, অর্থাৎ ইরানে কিন্তু আপনি নিশ্চয় জানেন যে ইরানের কিন্তু দুটি সামরিক বাহিনী রয়েছে, একটা হচ্ছে বিপ্লবী কোস্টগার্ড এবং আরেকটি হচ্ছে যে রাষ্ট্রীয় বাহিনী যেটা। তো এই বাহিনীর নেতৃত্বে যে শীর্ষ পর্যায়ে যারা ছিল, যেমন সশস্ত্র বাহিনীর নেতৃত্বে ছিলেন বাঘের কানানি, এবং এদিকে বিপ্লবী গার্ডস কোরের নেতৃত্বে ছিলেন হোসেন সালামি। এই যে দুজন শীর্ষ সামরিক কর্মকর্তা, দুজনকেই কিন্তু একদম সুপরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং এই যে একটি সামরিক ঘটনা, এটি নিয়ে কিন্তু একদম পুরো বিশ্ব, অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা বিশ্বে একটা যুদ্ধের যে একটি উত্তেজনা সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে। এবং আপনি যে বিষয়টি বললেন যে যুদ্ধ আসলে কতদূর দীর্ঘায়িত হতে পারে, এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে যুদ্ধ কতটুকু দীর্ঘায়িত হতে পারে সেটি আসলে নিশ্চিত করে বলা না গেলেও, এই যে যুদ্ধের প্রেক্ষাপট, অর্থাৎ সামরিক কর্মকর্তাদেরকে হত্যা, এবং ইরান যে বিষয়টি বারবার তারা বলে আসছিল যে এই পরমাণু কর্মসূচিতে যদি হামলা চালানো হয়, রেড লাইন যদি অতিক্রম করা হয়, তাহলে ইরান আসলে কোনো ধরনের ছাড় দিবে না। এখন দেখার বিষয় হচ্ছে যে আসলে ইরান আসলে কি ধরনের প্রতিক্রিয়া দেখায়। ইতোমধ্যে আমরা এই যে কথা বলছি, এর আগে কিন্তু আমি সর্বশেষ যে আপডেটটি দেখেছিলাম, এই যে ভয়াবহ হামলা হয়েছে ইরানের রাজধানী তেহরানে, এই হামলার পরপরই কিন্তু আমরা দেখেছি যে ইরানের পক্ষ থেকেও কিন্তু ড্রোন হামলা চালানো হয়েছে ইসরায়েলের দিকে, যদিও সেটি আসলে ওই মাত্রায় এখনো তৈরি করা হয়নি বা প্রভাব বিস্তার করেনি নিশ্চয়, যেটি ইসরায়েল করতে পেরেছে। অর্থাৎ এখানে কিন্তু যুদ্ধের একটি টান উত্তেজনা বিরাজ করছে, এবং ইরানের প্রতিক্রিয়ার পরেই কিন্তু নির্ভর করবে যে আসলে মধ্যপ্রাচ্যের যে রাজনীতি, ভৌগোলিক যে রাজনীতি, সেটি আসলে কোন দিকে যাচ্ছে। এটি একটি অন্যতম বিষয় হিসেবে এখানে কাজ করছে বলে আমি মনে করি। সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন চলে আসে আপনার কথার ভিত্তিতে। ইসরায়েলের এই যে সুপরিকল্পিত হামলা এবং ইরানের কিছু বাছা ব্যক্তিদের উপর যে আঘাত হানা হলো, সেটি কি খুবই স্বল্প সময়ের কোনো পরিকল্পনা? সেটি তো মনে হচ্ছে না। মামলা, এটি আসলে যদি আমি একটু এই যুদ্ধের পূর্ববর্তী অবস্থার দিকে যাই, প্রথম দিক থেকেই কিন্তু বরাবরই ইসরায়েল বলে আসছিল যে তারা আসলে, ইসরায়েল এবং তার সবচেয়ে বড় মিত্র আপনি যেটি জানবেন মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিন্তু বরাবরই বলে আসছিল যে তারা ইরানকে কোনোভাবেই এই যে পরমাণু অস্ত্র যেটি তারা দাবি করছে সেটি আসলে অর্জন করতে দিবে না। এবং সেই প্রতিক্রিয়া কিন্তু এই হামলার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে যখন কোশ্চেন করা হলো, তিনি কিন্তু একদম পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে আসলে
ভেরি সিম্পল, আমি যদি একটু কোট করে বলি যে উত্তরটা ভেরি সিম্পল, যে কোনোভাবে ইরানকে কিন্তু এই পরমাণু অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তো সেই প্রেক্ষাপট ঘিরেই ইরানকে পরমাণু অস্ত্র থেকে নিবৃত করার জন্য দীর্ঘদিনের পরিকল্পনা ইসরায়েল এঁটেছিল, বা ইসরায়েল এই পরিকল্পনাটা এঁকেছিল, এবং তারই যে বাস্তবায়ন সেটির জন্য তারা আসলে একটা প্ল্যাটফর্ম খুঁজছিল। এবং দেখেন এই যে হামলাটি হলো কোন সময় হলো, যখন আমরা দেখলাম যে ইরান এবং যুক্তরাষ্ট্রের ভিতরে এই পরমাণু কর্মসূচিকে যাতে তারা একটা সমঝোতার ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে এটিকে প্রশমিত করতে পারে, সে উদ্দেশ্যে কিন্তু দফায় দফায় দোহায় আলোচনা হয়েছিল। এবং কয়েক দফা আলোচনার এই যে শেষ পর্বটি, অর্থাৎ এই আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেও বলেছেন যে আমরা কিন্তু একটি ভালো সমঝোতার দিকে যাচ্ছি, এবং সেই দিকেই কিন্তু যাওয়া হচ্ছিল। এবং সেখানে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে তারা বলে দিয়েছিল যে কোনোভাবেই ইরান পারমাণবিক যে কর্মসূচি সেটি তারা করতে পারবে না, পরবর্তীতে তারা কিছুটা নমনীয় হয়ে বলল যে 5% পর্যন্ত তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। এই যে আলোচনা চলছিল, ঠিক আলোচনা যখন আগামীকাল বসবে ঠিক তার আগ মুহূর্তে কিন্তু ইসরায়েল এই হামলাটি চালিয়েছে। এবং সেক্ষেত্রে নাটকীয় ব্যাপার হচ্ছে যে এই হামলার পরপরই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মার্কি রুবিও, তিনি একটা সংবাদ সম্মেলন করে বলে দিলেন যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দুইটা প্রশ্ন চলে আসে, যেমন ডোনাল্ড ট্রাম্পের সাথে মার্কো রুবিওর বক্তব্যের কিন্তু একটা সাংঘর্ষিকতা আছে। যেমন ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে বলতে চাচ্ছেন যে প্রকৃত অর্থেই যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে পারমাণবিক শক্তিতে সমৃদ্ধ হতে দিতে চাচ্ছে না। আবার এই যে হামলা, এর ঠিক পর মুহূর্তেই যে আমরা দেখতে পারলাম ইসরায়েলের যে আক্রমণ, তারপর মার্কো রুবিও বলছেন যে এখানে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই। এই ব্যাপারগুলোকে আসলে কিভাবে দেখছেন? এই জায়গাটাতে কি কোনো সাংঘর্ষিকতা রয়েছে কিনা আদৌ? আসলে দেখেন, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র নীতি রয়েছে, সেই পররাষ্ট্র নীতির যে বাস্তবায়নটি সেটি কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হয়ে থাকে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট, তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা রাষ্ট্রকে তিনি রিপ্রেজেন্ট করে থাকেন। তো সেই ক্ষেত্রে তিনি তার যে বক্তব্য এবং মার্কি রুবিওর বক্তব্য, যেটি এটিকে আসলে আমি দৃশ্যত কোনো পার্থক্য হিসেবে দেখি না, যার যার জায়গা থেকে সে সেইভাবে স্টেটমেন্ট দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বরাবরই তিনি বলে আসছিলেন যে কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ বা অর্জন করতে দেওয়া যাবে না। এবং পররাষ্ট্রনীতির যে ভাষা থাকে এটিও কিন্তু আসলে ওইভাবে না বললেও তারাও কিন্তু এটিকে একটা কৌশলী অবস্থান গ্রহণ করেছেন। মার্কি রুবিও যে বক্তব্যটা দিয়েছেন এর মাধ্যমে আসলে ইরান বারবারই বলে আসছিল যে কোনো ধরনের হামলা হলে মার্কিন সংশ্লিষ্ট যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মধ্যপ্রাচ্য জুড়ে যে ঘাঁটিগুলো রয়েছে, সেই ঘাঁটিগুলোকে তারা টার্গেট করে হামলা করবে, এই বিষয়টি কিন্তু ইরান বারবার বলে আসছিল। তো সেক্ষেত্রে আসলে ওই জায়গাটাকে সেভ রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বলছিল যে আসলে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই, যাতে করে ইরান তাদের যে ঘাঁটিগুলো রয়েছে বা তাদের যে স্বার্থ সংশ্লিষ্ট যে জায়গাগুলো রয়েছে সেখানে যাতে ইরান হামলা না চালায়। আরেকটি বিষয় এখানে আপনাকে দেখতে হবে যে দেখুন, এই হামলার একদিন আগে যদি আমি বলে থাকি যে শুক্রবার মধ্যরাতে হামলাটি হয়েছে, তার আগে বৃহস্পতিবার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস ছিল, বিশেষ করে ইরাক এবং ইভেন মধ্যপ্রাচ্যে যে তাদের যে সামরিক স্থাপনাগুলো ছিল সেখানে যে সামরিক সদস্যদের পরিবারগুলো অবস্থান করছিল তাদেরকেও কিন্তু এই মধ্যপ্রাচ্য ছাড়ার একটা অ্যানাউন্সমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে। তার মানে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের একটা প্রস্তুতি ছিল এবং তারাও ব্যাপারটা অবগত, সেটা তাদের নিশ্চয় আপনি যেটি বলছিলেন। তো অর্থাৎ এখানে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে তাদের সংশ্লিষ্টতা নেই, তবে পাশাপাশি তারা এটিও কিন্তু একটা অ্যালার্মিং বা তারা একটা ওয়ার্নিং হিসেবে নিচ্ছে, যেটি ইরান বলেছে যে তারা যে কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাতে পারে। এবার যদি আমি একটু হামলা প্রসঙ্গে আসি, আসলে দেখুন এই যে হামলার বিষয়টি এখানে বলা হচ্ছে, বিভিন্ন সোর্স থেকে বলা হচ্ছে যে এখানে যে যুদ্ধ বিমানগুলো ব্যবহার করা হয়েছিল, অত্যাধুনিক যে যুদ্ধ বিমানগুলো F-35 সহ এবং অন্যান্য যে যুদ্ধ বিমানগুলো আছে যেটি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সরবরাহ করেছে, সেখানে প্রায় শতাধিক যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছিল। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বিগত সময়ে ইরান যে ধরনের পারমাণু এই হামলা প্রতিরোধে তাদের যে প্রতিরক্ষা বাহিনী বা প্রতিরক্ষা শিল্পকে তারা যেভাবে ঢেলে সাজিয়েছে বলে বিভিন্ন মিডিয়াতে বলেছে, সেই জায়গাটিকে মাথায় রেখেই কিন্তু ইসরায়েল এই হামলাটি চালিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েল এবং ইরানের যে ভৌগোলিক দূরত্ব, সেইখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে এতগুলো বিমান এই দূরত্ব অতিক্রম করে কিভাবে সেখানে
এখানে হামলা চালালো। মার্কিন যুক্তরাষ্ট্র যে বলছে যে তাদের এখানে কোনো সংশ্লিষ্টতা নেই, তাহলে ইরানের হামলায় যে বিমানগুলো ব্যবহার করা হয়েছে, যদি বিশ্লেষকদের বা আন্তর্জাতিক যারা এই বিষয়ে কথাবার্তা বলে থাকেন তাদের ধারাবাহিক প্রতিবেদন অনুসারে বা তাদের ভাষ্য অনুসারেই যদি বলি, ধরুন এই বিমানগুলোকে কিন্তু রিফুয়েলিং করতে হয় এবং এই রিফুয়েলিং ট্যাঙ্ক কিন্তু এখন পর্যন্ত ইসরায়েলের নেই। এবং রিফুয়েলিং বিষয়টা হচ্ছে কি, যে ধরুন এই বিমানটা যখন একটা নির্দিষ্ট দূরত্বে অতিক্রম করবে, তারপরে কিন্তু তাকে জ্বালানি নিতে হয়। তো সেই জ্বালানি সরবরাহের জন্য তাকে একটা হাব গ্রহণ করতে হয়, অথবা তাকে রিফুয়েলিং ট্যাঙ্ক ব্যবহার করতে হয়। যেহেতু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো এই যুদ্ধে তারা জড়াতে চাচ্ছে না, এবং এই রিফুয়েলিং এর জন্য অন্যান্য দেশগুলো তারা আসলে কোনোভাবেই তাদের যে টেরিটরি করলে সাইমন, আমরা মনে হয় এইভাবে বলতে পারি ব্যাপারটা, যে নানা ধরনের অ্যাক্টিভিটি বা আমরা যে সমস্ত ঘটনাগুলো দেখেছি সব সূত্র যদি আমরা বিবেচনা করি, তাহলে আসলে যুক্তরাষ্ট্র যতই দায় অস্বীকার করুক, আসলে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে সর্ব অবস্থায়, তাই তো? নিশ্চয় যুক্তরাষ্ট্রর যেটি আমি বলছিলাম, তাদের পররাষ্ট্রনীতি সবসময় কৌশলী অবস্থান তারা গ্রহণ করে থাকেন। আসলে যুক্তরাষ্ট্রের ভূমিকাটা হচ্ছে কি অনেকটা এমন যে চোর, এটা বাংলায় একটা কথা আছে যে চোরকে চুরি করতে বলা এবং গৃহস্থকে সজাগ থাকতে বলা। বিষয়টা অনেকটা এমন যে যুক্তরাষ্ট্র একই সাথে বলছে যে তারা আসলে এইটার সাথে সংশ্লিষ্ট না, তারা এই যুদ্ধটা চায় না, এবং একই সাথে কিন্তু তারা রীতিমতো ইসরায়েলকে কিন্তু তারা নানানভাবে হেল্প করে আসছে। আপনি দেখে থাকবেন যে প্যালেস্টাইনে যে যুদ্ধটা হলো, যেখানে প্রায় 50,000-এর অধিক যে প্যালেস্টাইনের নিরীহ মানুষদেরকে হত্যা করা হলো, সেখানে কিন্তু এই যে ওয়েপন সরবরাহটা সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রই করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রই কিন্তু তাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে সমস্ত এক্সপ্লোসিভ বা বোম থেকে শুরু করে সবকিছু কিন্তু তারা সরবরাহ করেছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আবার একই সাথে তারা কিন্তু শান্তির গানও গাচ্ছে। তো এটি আসলে একটা কনফ্লিক্টেড ইস্যু আমি বলতে পারি। আর এই যে হামলাটি হয়েছে, হামলা প্রসঙ্গে যদি একটু আপনাকে বলি, আন্তর্জাতিক যে নীতিমালা রয়েছে, সেই নীতিমালা প্রসঙ্গ দিয়ে যদি এটিকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, সেখানে আপনি দেখবেন যে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের যে ভূমি রয়েছে, তাদের সেই দেশে যখন একটি দেশ হামলা করে, তখন কিন্তু নৈতিকভাবে ওই দেশ সেটিকে রিটালিয়েট করা বা সেটিকে প্রতিরোধ করার জন্য ওই দেশের কিন্তু একটি নৈতিক অধিকার হয়ে দাঁড়ায়, যেটি আন্তর্জাতিক নিয়ম অনুসারে এটি বলা রয়েছে। তো সেইখানে কিন্তু এখন ইরান সেই প্রতিক্রিয়াটা আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমেই কিন্তু এটি শুরু করেছে বা করতে পারে বলে আমাদের কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত। সাইমন, এই যে যুদ্ধ, এই যুদ্ধে বিশ্ব অর্থনীতির উপর কেমন প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? মাওলা একটা চমৎকার প্রশ্ন করেছেন। আসলে বিশ্ব অর্থনীতি, আমাদেরকে প্রথমে তাকাতে হবে আসলে বিশ্ব অর্থনীতির কিছু জায়গা রয়েছে, হাব রয়েছে, যেখান থেকে আসলে গোটা বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রিত হয়। তো ওই দিক থেকে যদি আমি এটিকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, সেখানে নিশ্চয়ই আপনি জানেন যে মধ্যপ্রাচ্য হচ্ছে তেল নির্ভর অর্থনীতির উপরে দাঁড়িয়ে আছে, এবং এই তেল কিন্তু শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বকে এই জ্বালানির যে হাব মধ্যপ্রাচ্য, সেটি কিন্তু গোটা বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করে থাকে। তো সেক্ষেত্রে যদি আমি যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হতে পারে, আপনি নিশ্চয় জানেন যে আরব যে দেশগুলো রয়েছে, এই প্রত্যেকটি দেশই কিন্তু এই জ্বালানি সরবরাহ করে থাকে সারা বিশ্বে। তো এই জ্বালানি যখনই এই ধরনের একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু এই জ্বালানির যে চেইন সাপ্লাই যে বিষয়টি থাকে, এটি কিন্তু রহিত হয়ে যায় এবং এটি কিন্তু বন্ধ হয়ে যায়। সেটি হওয়ার একটা উপক্রম এখানে নিশ্চয় দেখা যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইরানের যে ভৌগোলিক অবস্থান, সেখানে কিন্তু ইরান হরমুজ প্রণালীর কাছে কিন্তু তারা সেখানে অবস্থান করে। এবং আপনি নিশ্চয় জানেন যে বিশ্বের যে যত তেল রপ্তানি করা হয়, প্রায় 30% জ্বালানি তেল কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে কিন্তু সারা বিশ্বে পৌঁছে থাকে, এবং যার একটি বড় অংশ কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়া, বিশেষ করে আমাদের এই এশিয়া কেন্দ্রিক যে দেশগুলো রয়েছে, তারা এখান থেকে নিয়ে থাকে। তো সুতরাং এখানে যদি যুদ্ধ তৈরি হয়, তাহলে নিশ্চয় ইরান তার যে রণকৌশলগুলো রয়েছে, তার প্রথম পদক্ষেপ হিসেবেই তারা এই হরমুজ প্রণালীকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। এবং হরমুজ প্রণালী বন্ধ করে দিলে এখানে কিন্তু টোটাল বিশ্বের যে জ্বালানি চাহিদার যে বিষয়টি রয়েছে, সেই চেনটি কিন্তু বলবো যে বন্ধ হয়ে যাবে, এবং বন্ধ হয়ে গেলে কিন্তু বিশ্ব অর্থনীতি পুরো টালমাটাল হয়ে যাবে। আপনি নিশ্চয়ই জানেন যে জ্বালানির সাথে কিন্তু প্রত্যেকটি সেক্টর ওতপ্রোতভাবে জড়িত। যখনই আপনি এই জ্বালানি সেক্টরটি বন্ধ হয়ে যাবে,
সাথে সাথে কিন্তু অন্যান্য যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সাপ্লাই যে বিষয়গুলো থাকে, পণ্য সরবরাহ থেকে শুরু করে খাদ্যদ্রব্য বা নানান যে বিষয়গুলো, এটি প্রভাবিত হবে। এবং এর ফলে হবে কি, যে বিশ্ব অর্থনীতি একে তো মন্দার ভিতরে রয়েছে, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং পাশাপাশি করোনা পরবর্তী সময়ে এটি আসলে বিশ্ব অর্থনীতিকে একটি মন্দার দিকে নিয়ে যাবে। তো সুতরাং এবং এই যে অর্থনৈতিক যে একটি মন্দা তৈরি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিশাল ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন, আপনি নিশ্চয় জানেন যে কিছুদিন আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি আরব আমিরাত এবং বিশেষ করে সৌদি আরব সফর করেছেন এবং ইতিহাসে সবচেয়ে বেশি বরাদ্দ, অর্থাৎ সেখানে কিন্তু তিনি এককভাবে সৌদি আরবের থেকেই প্রায় $500 বিলিয়ন উপরে যে বিনিয়োগ সৌদি আরব করবে, সেটি কিন্তু তিনি সেই চুক্তিগুলো তিনি স্বাক্ষর করেছেন। পাশাপাশি তিনি সংযুক্ত আরব আমিরাত, কাতার, তার সাথেও কিন্তু একটা বড় চুক্তি করেছে। তো সুতরাং এই মুসলিম বিশ্বের সাথে যুক্তরাষ্ট্রের একটা ঘনিষ্ঠতা হয়তো দেখা যাচ্ছে এখন এই যে এবং এর অধিকাংশ কিন্তু সামরিক চুক্তি সংক্রান্ত, অর্থাৎ বিভিন্ন ধরনের যে সামরিক যন্ত্রপাতি রয়েছে সেটি কিন্তু এই দেশগুলোকে যুক্তরাষ্ট্র সরবরাহ করবে। তো সুতরাং এইখানে আরেকটি বিষয় এই দিকে আমি যাচ্ছিলাম, অর্থাৎ যদি এই হামলা তৈরি হয়, সেই হামলার যে কনসিকুয়েন্সটা, প্রভাবটা, সেটি কিন্তু শুধুমাত্র ইরান বা ইসরায়েলেই সীমাবদ্ধ থাকবে না। এটি কিন্তু আমাদের যেটি ইরান বলেছে যে সমস্ত দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেখানে হামলা করা হবে। তাহলে এবার আমরা আসি যে কোন দেশগুলোতে ঘাঁটি রয়েছে। আপনি জানেন যে বিশ্বের মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে কাতারে, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সৌদি আরবে, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে আপনার সংযুক্ত আরব আমিরাতে। তো সুতরাং যখন এই দেশগুলোতে হামলা চালাবে, তখন এই দেশগুলোর যে অর্থনীতি সেটি নিশ্চয় স্থির থাকবে না, এটি টালমাটাল হয়ে যাবে। এবং পরবর্তীতে কি হবে, এই দেশগুলো যে চুক্তিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করেছিল, এই সামরিক চুক্তিগুলো, এই যে অর্থনীতি যখন ভঙ্গুর হয়ে যায়, তখন কিন্তু এই যে চুক্তিগুলো এটিও কিন্তু ভেস্তে যাওয়ার একটা উপক্রম হবে। অর্থাৎ বিশ্ব অর্থনীতি এবং মধ্যপ্রাচ্যের যে অর্থনীতি সেটি কিন্তু একেবারে ভঙ্গুর হয়ে যাওয়ার যে একটি সম্ভাবনা, সেটি কিন্তু এই যুদ্ধের মাধ্যমে শুরু হতে পারে এবং সেটি এখানে কিন্তু যে কথাটা আসছে, অর্থাৎ এই যুদ্ধ নিয়ন্ত্রণ করা বা এই যুদ্ধকে ছোট করে আনার দায়িত্ব কিন্তু অনেক বড় পরিসরে যুক্তরাষ্ট্রের উপর থেকে যায় এবং এই যুদ্ধের সমাধানও কিন্তু যুক্তরাষ্ট্রের করার একটা দায়িত্ব আমরা দেখতে পাচ্ছি। কারণ এখানে যুক্তরাষ্ট্র ওতপ্রোতভাবে জড়িত, যদিও তারা দাবি করছে এই যুদ্ধের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই, কিন্তু নানা সূত্র, যেমন আপনি বললেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারও এখানে রয়েছে। মাওলা, আপনি যে বিষয়টি বলছিলেন, আসলে যুক্তরাষ্ট্র যেহেতু সে নিজেই এখানে ইসরায়েলকে সে পেট্রোনাইজ করছে, সেখানে যুক্তরাষ্ট্রের যে ভূমিকাটি সেটি আসলে অনেকটা বলা চলে যে হাস্যকর। আমি এখানে যুক্তরাষ্ট্রের ভূমিকাটা দেখি না, আমি আসলে দেখি যে আন্তর্জাতিক বিশ্ব, অর্থাৎ জাতিসংঘ কি করছে। জাতিসংঘ কিন্তু আপনি দেখেন, মজার বিষয় হচ্ছে যে ইউক্রেনে যখন রাশিয়া হামলা করলো, ইউক্রেনের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল, এই সমস্ত বিষয়গুলোতে আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু চরম উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক মিডিয়াগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেছে। কিন্তু এই গতকাল ইরানের সবচেয়ে যে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক গবেষণা কেন্দ্র, নাতানস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে যে হামলাটি হলো, সেই হামলার পরে যে অ্যাটমিক সংস্থা অর্থাৎ আইএইএ ছিল, এই পর্যবেক্ষণ সংস্থা, তারা কিন্তু এখন পর্যন্ত আমার জানা মতে কোনো ধরনের বিবৃতি তারা দেননি এবং জাতিসংঘ একটা জরুরি মিটিং তলব করেছে। এটিও আসলে দেখার বিষয় যে আসলে এই যে বিশ্ব সম্প্রদায়গুলো রয়েছে, বিশেষ করে আমরা যাদেরকে চিনে থাকি, যদি মোটা দাগে বলি, ইউরোপীয় ইউনিয়নের কথা বলি, আমরা যদি ন্যাটোর কথা বলি, ন্যাটো একটি সামরিক জোট, এটি যদিও আসলে তারা সামরিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে মাওলা, কিন্তু এই যে ইউরোপীয় ইউনিয়ন বলেন বা আসিয়ান জোট বলেন এবং বিশ্বের যে অন্যান্য যে ওআইসি বলেন, তাদের আসলে কতটুকু পদক্ষেপ তারা আসলে আন্তর্জাতিক বিশ্বকে এই যে একটা যুদ্ধ, আসন্ন যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতি, এটি মোকাবেলায় আসলে আন্তর্জাতিক বিশ্বকে কতটা সরব করতে পারবে, এটি আসলে প্রশ্ন। আদৌ কি এই যুদ্ধ তারা বন্ধ করতে চায় কিনা, বা আসলে আন্তর্জাতিক যে অ্যালাইনমেন্ট যারা রয়েছে, এটির সাথে সংযুক্ত যারা রয়েছে, তারা আসলে এটিকে কোন দৃষ্টিতে দেখছে, এটি কিন্তু আসলে এখনকার প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ সাইমন, আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার তুলে আনলেন। যেমন আমরা দেখলাম, সত্যি কথা, ব্যাপারটা এরকমই, এটা আসলে কোনো ব্যক্তি, কোনো দেশের ওপর আসলে ডিপেন্ড করছে না। এগুলো এখন সংস্থা, যে সংস্থাগুলো রয়েছে
তাদের উপর হয়তো অনেকটাই নির্ভর করছে। নিশ্চয় নিশ্চয়, আপনি যেটি বলছিলেন এটি আসলে অনেকটা এমনই। মাওলা, আরেকটি বিষয় একটু আমরা বলতে চাই, সেটি হচ্ছে যে ইরানকে আসলে কি ধরনের প্রতিক্রিয়া দিতে যাচ্ছে এই যুদ্ধে। আসলে ইরান বরাবর তারা নানান সময় দেখেছি যে তারা নানা ধরনের ক্ষেপণাস্ত্র, বিশেষ করে ইরানে আপনি নিশ্চয় জানেন যে 1980 সালে ইরানে যে বিপ্লব সংগঠিত হয়েছিল আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে, এখন যে ইরান চলছে, ইরান কিন্তু একটা সময় এমন ছিল না। ইরান কিন্তু ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র ছিল, এবং আপনি নিশ্চয় জানেন যে মুসলিম বিশ্বের দ্বিতীয় 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তখন তুরস্কের পরে কিন্তু প্রথম মুসলিম দেশ হচ্ছে এই ইরান, যে এই ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। এবং শুধু তা নয়, ইরানের সাথে কিন্তু ইসরায়েলের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। যদি 1980 সালের পরে যখন ইরানের প্রেক্ষাপট পাল্টে যায়, তারপর থেকে কিন্তু আমরা দেখতে পাই যে একটা বৈরিতা বা শত্রুতা তৈরি হয়। এখন ইরানের যে সামরিক সক্ষমতার বিষয়টি, মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন যাবৎ ইরানের পরে কিন্তু একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল। এই কারণে ইরানের যে সামরিক জায়গাটি, অর্থাৎ আকাশ প্রতিরক্ষার বিষয়টি, ইরানের বিমান বাহিনী কিন্তু খুবই দুর্বল। ইরান এই হামলার আসলে কতটুকু শক্তিশালী জবাব দিতে পারবে বলে আপনি মনে করছেন? মাওলা, আসলে ইরান কতটুকু জবাব দিতে পারবে সেটি দেখার আগে আসলে ইরানের যে বিষয়টি আমরা এতদিন দেখে এসেছি, ইরান কিন্তু আসলে সরাসরি যুদ্ধে কতটুকু সক্ষম এটি কিন্তু এখনো প্রমাণিত নয়। আমরা দেখেছি যে ইরান বিভিন্ন সময় তাদের যে প্রক্সি গ্রুপগুলো, অর্থাৎ হুতি, হিজবুল্লাহ থেকে শুরু করে ইরাকের যে মিলিশিয়া গ্রুপ, এগুলো দিয়ে কিন্তু তারা যুদ্ধ পরিচালনা করছিল। অর্থাৎ তারা যোদ্ধা নয়, কিন্তু তারা যোদ্ধা তৈরি করে যুদ্ধ করছিল। তো সেই ক্ষেত্রে ইরান যে জিনিসটি করেছে, আমরা দেখেছি যে তাদেরকে নানাভাবে ওয়েপন বা সামরিক অস্ত্র দিয়ে তারা করেছে। বিভিন্ন সময় তারা ড্রোন দিয়েছে, বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে তারা সহায়তা করেছে। এবং ইরানের যে সামরিক বিষয়টি, তারা কিন্তু আসলে বিমান বাহিনীতে, যেমনটি আমি বলছিলাম যে বিমান শিল্পে, বিমান বাহিনীতে তারা কিন্তু ব্যাপক দুর্বল। তো সেক্ষেত্রে তারা তাদের প্রতিরক্ষাকে যেভাবে সাজিয়েছে, তারা সেখানে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র তারা নিয়ে এসেছে, এবং পাশাপাশি তারা ড্রোন শিল্পের দিকে তারা মনোযোগ দিয়েছে। এবং সেখানে তারা শাহেদ ড্রোন থেকে শুরু করে নানা ধরনের ড্রোন তারা আবিষ্কার করেছে। এবং এই ড্রোনের মাধ্যমেই কিন্তু তারা লাস্ট টাইমে তারা যে ট্রু প্রমিস 2 নামে যে অভিযানটি ইসরায়েলে পরিচালনা করেছিল, সেখানে কিন্তু তারা এই ড্রোনের মাধ্যমে তারা হামলাটি চালিয়েছিল। এখন ইসরায়েল জবাব দিয়েছে তাদের যে অত্যাধুনিক বিমান রয়েছে সেই বিমানের মাধ্যমে, এবং তারা কিন্তু একটি নির্দিষ্ট দূরত্বে থেকে তারা সেখানে মিসাইল হামলা চালিয়েছে সুনির্দিষ্টভাবে। আর ইরান এখন ড্রোনের মাধ্যমে যে হামলাটা চালাচ্ছে। এখন দেখার বিষয় যে ইরানের কাছে যে ধরনের তারা যে ঘোষণা দিয়েছে যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে, ইন্টারকন্টিনেন্টাল মিসাইল রয়েছে, আসলে এটি দিয়ে ইসরায়েলকে কতটুকু তারা হামলা করতে পারবে, আকাশপথে ইরানের সক্ষমতা বলতে ড্রোন এবং এই মিসাইল এর বিষয়টি কিন্তু বিবেচ্য। এছাড়া ইরান আসলে সামরিক বিমান দিয়ে হামলার মতো ওই ধরনের সক্ষমতা আসলে ইরানের নেই। এবং প্রতিরক্ষার যে বিষয়টি, প্রতিরক্ষার বিষয়টি হচ্ছে যে তারা রাশিয়ার কাছ থেকে যে ধরনের প্রতিরক্ষা নিয়ে এসেছে, বিশেষ করে S-300 এবং তাদের যে নিজস্ব কিছু প্রতিরক্ষা ব্যবস্থা, খোরদাদ, বাবর থেকে শুরু করে এই প্রতিরক্ষা দিয়ে কিন্তু তারা বরাবর বলেছিল যে তারা এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা তারা নিশ্চিত করেছে, এবং তারা এটি দিয়েই ইসরায়েলকে মোকাবেলা করতে পারবে। আসলে সক্ষমতাটা ভিত্তি করে আসলে যুদ্ধে গিয়ে আপনি কতটুকু টিকে থাকতে পারলেন এটির উপরে নির্ভর করে। দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে কালের কণ্ঠ বিশ্লেষণে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।